সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজ দ্বিতীয় অধ্যায়ের পরবর্তী অংশ নিয়ে আলাপ করব। ঈদের পরবর্তী আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। সারা বিশ্ব আজকে যার কারণে স্তব্ধ, স্কুল কলেজ বন্ধ, অফিস আদালত সহ সকল কার্যক্রমে স্থবিরতা বিরাজ করছে। সেই ভয়াবহ করোনা ভাইরাস কেড়ে নিয়েছে সারা বিশ্বের প্রায় 3,70,000-এরও বেশি মূল্যবান প্রাণ। তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, এই কামনা করছি। বর্তমান সরকার এরই মাঝে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক সহ সকল কর্মকর্তাবৃন্দ, ইটুআইয়ের সকল কর্মকর্তাবৃন্দ, সকলকে অভিনন্দন জানাচ্ছি। সেই সাথে আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সরকার এই যুগান্তকারী পদক্ষেপে ঘরে বসে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছ, তাই তোমাদের ধন্যবাদ জানাচ্ছি। আজ তৃতীয় ক্লাসে লাইফ স্কিল পোর্টাল ফেসবুক পেজে তোমাদের সুস্বাগত জানাচ্ছে। তোমরা নিশ্চয়ই আমার কথাগুলো শুনতে পাচ্ছ। তাহলে আমরা খাতা কলম নিয়ে বসে পড়ব। বরাবরের মতোই আমি যে বিষয়টি নিয়ে আলাপ করব সেটি হলো ইলেকট্রিক্যাল সার্কিট অ্যান্ড মেশিনস। চতুর্থ পর্বের 6টি বিভাগে 2016 প্রবিধানে এটা কার্যকর অবস্থায় আছে। আমি উপস্থাপক হিসাবে সরোজ কুমার হালদার, জুনিয়র ইনস্ট্রাক্টর ইলেকট্রিক্যাল, সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট। আজকে দ্বিতীয় অধ্যায়ের পরবর্তী অংশ নিয়ে আমি আলাপ করতে যাচ্ছি। এই পাঠ শেষে আমার শিক্ষার্থীরা যা যা পারবে, আরএলসি সিরিজ সার্কিটের চিত্র, ভেক্টর ডায়াগ্রাম অঙ্কন করতে পারবে, আরএলসি প্যারালাল সার্কিটের চিত্র ও ভেক্টর ডায়াগ্রাম অঙ্কন করতে পারবে, আরএলসি সিরিজ সার্কিটের ইম্পিডেন্স, ভোল্টেজ ও কারেন্ট নির্ণয় করতে পারবে, রেক্ট্যাঙ্গুলার ও পোলার ফর্মে এসি প্যারালাল সার্কিটের অ্যাডমিটেন্স ও কারেন্টের হিসাব বের করতে পারবে, আরএল, আরসি এবং আরএলসি সিরিজ প্যারালাল সার্কিটের সমস্যা সমাধানকল্পে সূত্রসমূহ নির্ণয় করতে পারবে এবং ক্যালকুলেটর ব্যবহার করে ফর্ম পরিবর্তন করতে পারবে। আরএলসি সিরিজ সার্কিটের ভেক্টর চিত্র। এখানে আরএলসি সিরিজ সার্কিটের যদি ভেক্টর চিত্র চায় তাহলে তোমাকে শর্ত দিতে পারে যে এক্সএল ইজ গ্রেটার দেন এক্সসি। যদি এক্সএল বড় হয়, এক্সির সাপেক্ষে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স যদি বড় হয় ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্সের চেয়ে, তাহলে চিত্রটা এই রকম হবে। তাহলে আমি একটা ভার্টিক্যাল লাইন এঁকেছি, একটা ভার্টিক্যাল লাইন এঁকেছি, একটা হরিজন্টাল লাইন এঁকেছি এবং ক্রস, যেখানে ক্রস হয়েছে সেখানে আমি শূন্য বিন্দু ধরেছি। তাহলে মূলবিন্দু থেকে আনুভূমিক অক্ষের ডান দিকে যে রেখাটা, সেটাকে আমরা বলবো রেফারেন্স লাইন।
সিরিজ সার্কিটের রেফারেন্স লাইন হিসাবে আমরা কারেন্টকে ধরবো আই, কারণ সিরিজ সার্কিটে কারেন্ট সমান থাকে। এখন এই যে আর এর ড্রপ বের করি, বা এটা বাধা বের করলে হবে, তোমরা যাই করো, তাহলে আর এর ড্রপ হবে ভিআর, অর্থাৎ রেজিস্ট্যান্সের আর এর ড্রপ হলো ভিআর। ভিআর এর সূত্র আমরা জানি আইআর, তারপরে এক্সএল ভিএল। তাহলে ভিএলটা হবে অবশ্যই কারেন্টের 90 ডিগ্রি উপরে, এটা হলো উলম্ব, ভিএলটা উপরে হবে কারণ কারেন্টটা ল্যাগিং, ইন্ডাকটিভ সার্কিটে কারেন্টটা ল্যাগিং, কারেন্টটা পিছনে, ভোল্টেজটা 90 ডিগ্রি উপরে। তাহলে এক্সিটা কি হবে, অবশ্যই নিচে হবে, ভিসিটা নিচে হবে। আর লাল দাগ দিয়ে বুঝিয়েছি এটা হলো ছোট, ভিসিটা ছোট এবং ভিএলটা বড় দেখিয়েছি। তাহলে এই ভিএল থেকে আমার ভিসিটাকে আমার বাদ দিতে হবে, ছোটোটা অংশ বাদ দিতে হবে। তাহলে আমি বাদ দেই, এই অংশটাকে বাদ দিলাম কারণ ভিসির পজিশন হলো নিচের দিকে। তাহলে ভিএল যেখানে শেষ হয়েছে সেখান থেকে নিচের দিকে এই অংশটাকে আমি বাদ দিলাম। তাহলে এই যে অংশটা আমার রয়ে গেল এটা হলো রিঅ্যাক্টিভ ড্রপ। এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করছি, ভিএক্স। আমরা ভিএক্স দ্বারা প্রকাশ করছি, যে এক্স মানে রিঅ্যাক্টিভ। তাহলে ইন্ডাকটিভ ড্রপ এবং ক্যাপাসিটিভ ড্রপের বিয়োগফল, অর্থাৎ ভিএল মাইনাস ভিসি ইজ ইকুয়াল টু ভিএক্স, রিঅ্যাক্টিভ ড্রপ। আর রেজিস্টিভ ড্রপ এবং এই রিঅ্যাক্টিভ ড্রপ এই দুটার ভেক্টোরিক্যাল যোগফল হবে হলো ভি, টোটাল ভোল্টেজ। তাহলে টোটাল ভোল্টেজের সূত্র আমরা কি পেয়ে গেলাম এখানে, ভিআর প্লাস জে অফ ভিএক্স, যেহেতু এটা উপরের দিকে, তাহলে প্লাস জে অফ ভিএক্স। এখন আমি যদি শর্ত তোমাকে প্রশ্ন দেওয়া থাকে যে এক্সিটা বড়, এক্স এলটা ছোট, তাহলে চিত্রটা এরকম হবে। তাহলে আনুভূমিক লাইন অবশ্যই কারেন্ট, আমরা ক্লিয়ার হতে পেরেছি প্রিয় শিক্ষার্থী বৃন্দরা, কারণ আমরা রেফারেন্স লাইনটা আমি কারেন্ট ধরবো, কারণ সিরিজ সার্কিটে কারেন্ট সমান থাকে। তাহলে এখন ভিআর কি হবে, কারেন্টের ইন ফেজে, কারেন্ট যেদিকে হয়েছে ভিআরটা সেদিকে হবে। তাহলে ভিআরটা কোন দিকে হবে, উপরের দিকে, এর পরিমাণটা আমি ছোট দেখিয়েছি। ভিসির মানটা কি হবে, বড় হবে, লাল দাগ দিয়ে আমি বড় দেখিয়েছি। তাহলে ভিসির থেকে আমি ভিএলটা বাদ দিয়ে দিব, তাহলে আমি বাদ দিয়ে দিলাম। তাহলে আমি বাদ দিয়ে আমি কি পেলাম, এই যে অংশটা আমি পেলাম, এই যে এটা যে অংশটা পেলাম, তাহলে এটাই হলো রিঅ্যাক্টিভ ড্রপ, অর্থাৎ ভিএক্স। তাহলে ভিএক্স এর সূত্রটা কি হলো, ভিএক্স এর সূত্র হলো ভিসি মাইনাস ভিএল, অর্থাৎ ভিসির থেকে ভিএলটা আমি বাদ দিয়ে দিলাম। তাহলে রেজিস্টিভ ড্রপ আর এটা হলো রিঅ্যাক্টিভ ড্রপ, এই দুটাকে ভেক্টোরিক্যাল যোগ করলে আমি পেলাম টোটাল ভোল্টেজ। তাহলে টোটাল ভোল্টেজের এখানে সূত্র আমি কি পেলাম, ভিআর মাইনাস জে অফ ভিসি। এটা মাইনাস হলো কেন, কারণ এটা নিচের দিকে। তাহলে তোমরা অবশ্যই ভেক্টর চিত্র সম্পর্কে ক্লিয়ার ধারণা হয়ে গেছে তোমাদের। তাহলে আমি পরের স্লাইডে আমি চলে গেলাম। এখন যদি এক্সএল আর এক্সি সমান হয়, তাহলে বরাবরের মতোই আমি রেফারেন্স লাইনটাকে আর ধরলাম, এই অংশটাকে আমি ভিআর ধরলাম, এতটুকু আমি ভিএল ধরলাম, ঠিক অতটুকু পরিমাণ আমি ভিসি ধরলাম। তাহলে এটার থেকে এটা যদি বাদ দেই, তাহলে আমার এই পজিশনে চলে আসতেছে। তার মানে আমার তখন ভেক্টর চিত্রটা এইরকমই হবে। ওকে, এখন খুব গুরুত্বপূর্ণ, আমি একটা ইকুয়েশনে চলে আসলাম। আরএলসি সিরিজ সার্কিটের ইম্পিডেন্স কিভাবে বের করব, কিভাবে ভোল্টেজ বের করব এবং কিভাবে কারেন্ট নির্ণয় করব। এইটা নির্ণয়টা অনেক সময় তোমাদের রচনামূলক প্রশ্নে আসে, খুব ইম্পর্টেন্ট। তাহলে আমি একটা আর এল সির সমন্বয় একটা সিরিজ সার্কিট অঙ্কন করে নিলাম। তাহলে এটা কারেন্ট চলাচলের একটি মাত্র পথ, এটা হলো সিরিজ সার্কিট। আর এর বাধা হলো রেজিস্ট্যান্স আর, এল মানে ইন্ডাকটেন্স বা ইন্ডাকটেন্সের বাধা হলো এক্সএল মানে ইন্ডাকটিভ রিঅ্যাকটেন্স। আর ক্যাপাসিটরের বাধা হলো এক্সসি, ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স। তাহলে কারেন্ট কিন্তু একই থাকবে। সিরিজ সার্কিটে আমি বলেছি ভেক্টর চিত্রে যে কারেন্ট আই, সব লোডের মধ্য দিয়ে আই কারেন্টই যাবে।
তাহলে আমি ভি এর আড়াআড়িতে যদি আমি ভোল্টেজটা আমি দেখাই, তাহলে দেখাই ভোল্টেজ ভিআর, এই যে আর এর দুই প্রান্তের ভোল্টেজ এটা ভিআর, তোমরা বুঝতে পেরেছো। তাহলে এল এর দুই প্রান্তে যদি আমি ভোল্টেজ মাপি সেটা হবে ভিএল, এই যে দেখালাম এর দুই মাথায় যে ভোল্টেজ সেটা হলো ভিএল, আর এটার বাধা হলো এক্সএল, ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স। এটার একক কি? ওহম। এটার এককও কিন্তু ওহম, এটার একক কিন্তু ওহম না। এল এর একক, ইন্ডাকট্যান্সের একক হলো হেনরি, তোমাদের পূর্বে আমি পড়িয়েছি। তো যেগুলি বাধা ওহম সেগুলি হলো বাধা। এখন সি, ক্যাপাসিটরের আড়াআড়িতে যে ভোল্টেজ হবে সেটা আমরা কি হবে দেখে নেই, সেটা হবে ভিসি, ক্যাপাসিটিভ ড্রপ। এখন এর বাধা হলো এক্সসি, ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স। তাহলে আরএলসি একটা সিরিজ সার্কিট অঙ্কন করেছি, তোমরা বুঝতে পেরেছো। এবং কারেন্টটা একই রকম হবে, কিন্তু ভোল্টেজটার ডিফারেন্স হবে। আর এর ভোল্টেজ হবে, আর এর আড়াআড়িতে হবে ভিআর, এল এর আড়াআড়িতে হবে ভিএল, এবং সি এর আড়াআড়িতে হবে ভিসি। ওকে, তোমরা বুঝতে পেরেছো। তাহলে এখন আমি মনে করতেছি যে এক্সএল এক্সির চেয়ে বড়, তাহলে আমার ইকুয়েশনগুলি কি হবে? তাহলে টোটাল ভোল্টেজ মানে হলো ভিটা কি হবে, ভিটা। তাহলে ভিটাই ইজিক্যাল টু হবে এই ড্রপ, রেজিস্ট্যান্সের ড্রপ প্লাস জে অফ এই দুইটার বিয়োগফল প্লাস জে 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 অফ ভিএল মাইনাস ভিসি। এখন আমি প্লাস দিলাম কেন? কারণ এক্সএল এর মানটা বড়, এই জন্য প্লাস জে অফ ভিএল মাইনাস ভিসি দিয়েছি। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ যে এই ড্রপ আর এই ড্রপ হলো আনুভূমিক ড্রপ, আর এই দুইটা হলো উলম্ব ড্রপ। তাহলে উলম্ব ড্রপ হলো দুইটা বিপরীতমুখী, একটা উপরে একটা নিচে, এই জন্য এটা হবে একটার থেকে আরেকটা বিয়োগ হবে। আমরা ভেক্টর চিত্রে বুঝিয়েছি যে বিয়োগ হয়ে যায়। এখন আমরা টোটাল ভোল্টেজের সূত্র আমরা জানি ওহমের সূত্র অনুসারে যে ভি ইজিক্যাল টু আই ইন্টু আর, এখানে হবে আই জেড, কারণ টোটাল বাধা ইম্পিডেন্স, জেড মানে ইম্পিডেন্স। ভিআর এর ড্রপ কী হবে? আই আর, অর্থাৎ কারেন্ট আই ঠিক থাকবে, তাহলে এইটার বাধা হবে আর, বাধা হবে আর, বাধা হবে আর। আবার তাহলে ভিআর এর তাহলে আমি পেলাম ভিআর এর ড্রপ হলো আই আর, আর ভিএল এর ড্রপ হলো আই এক্সএল, অর্থাৎ কারেন্ট আই ঠিক থাকবে, আর এল এর বাধা হলো এক্সএল, আর ভিসি মানে কি? আই এক্সি, আই এবং তার বাধা হলো এক্সি। তাহলে আমি এইটার ড্রপ হলো আই জেড, এটাকে আমি আই জেড লিখতে পারি, এটাকে লিখতে পারি আই আর, এটাকে লিখতে পারি আই এক্সএল, এটাকে লিখতে পারি আই এক্সি। এখন আমি প্রত্যেক টার্মের থেকে যদি আই বাদ দিয়ে দেই, তাহলে জেড ইজিক্যাল টু হবে আর প্লাস জে অফ এক্সএল মাইনাস এক্সি। এটা হলো রেক্ট্যাঙ্গুলার ফর্ম। আমরা রেক্ট্যাঙ্গুলার ফর্ম বুঝতে পারলাম কিভাবে? কারণ এখানে একটা জে আছে। এখন এই অংশটাকে, অর্থাৎ এই ইম্পিডেন্স, জেড মানে ইম্পিডেন্স, এই যে আমরা ইম্পিডেন্স আমরা বের করতে যাচ্ছি, এখন এটাকে যদি পোলার ফর্মে আমি ইউজ করতে চাই তাহলে একটা থিটা আসবে, তাহলে রুট ওভার প্রথমটা স্কোয়ার আর স্কোয়ার প্লাস জের সাথে যেটা থাকবে সেটা স্কোয়ার, অ্যাঙ্গেল ট্যান ইনভার্স এই পরের অংশটা ডিভাইডেড প্রথম অংশটা, এই প্রথম অংশ আরটা। এখন এটাকে আমরা একটু কমিয়ে নিলাম, যে এই পার্থক্যটাকে যদি ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স এবং ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স এই দুটার পার্থক্যটাকে যদি আমি রিঅ্যাকট্যান্স ধরি, এক্স ধরে নিলাম, তাহলে কী হবে? এক্স বাই আর। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। তাহলে কারেন্টের সূত্র কি? আই ইজিক্যাল টু ভি বাই জেড, কারণ আমরা এটা ওহমের সূত্র অনুসারে পাই। তারপরে এটাকে পক্ষান্তর
করিলে আমরা পাই ভি ইজিক্যাল টু আই জেড। তাহলে আমরা ইম্পিডেন্স এইভাবে আমরা বের করলাম, কারেন্টকে এইভাবে বের করলাম এবং ভোল্টেজকে এইভাবে বের করে নিলাম। তাহলে তোমরা এই বের করলাম কিভাবে কারেন্ট, কিভাবে ভোল্টেজ, কিভাবে ইম্পিডেন্স, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা আরএলসি প্যারালাল সার্কিট ও ভেক্টর চিত্র আমরা দেখব। তাহলে এটা আরএলসি একটা প্যারালাল সার্কিট। এই যে একটা শাখা আছে, এই শাখায় আমি একটা লোড নিলাম আর, একটা নিলাম এল। এল মানে এর বাধা হলো এক্সএল, ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স। আর একটা শাখা, এই যে একটা শাখা, এই শাখায় একটা লোড নিলাম আর এবং একটা নিলাম সি। সি এর বাধা এক্সি। তাহলে এই শাখাটা আর এই শাখাটা এইভাবে আমি কানেকশন করে দিলাম এবং এটা সাপ্লাই ভোল্টেজের সাথে আমি কানেক্ট করে নিলাম। সাপ্লাই ভোল্টেজের সাথে আমি কানেক্ট করে নিলাম। নেওয়ার পর আমার যেই জিনিসটা বের হলো, তাহলে এই সাপ্লাই থেকে যে কারেন্টটা যাবে এটা হলো টোটাল কারেন্ট। তাহলে টোটাল কারেন্ট এদিক দিয়ে দুই দিক দিয়ে যাবে, একটা হলো I1 কারেন্ট, একটা হলো I2 কারেন্ট। তাহলে দুই দিকে ভাগ হয়ে গেল, তার মানে এটা প্যারালাল সার্কিট। তাহলে আমরা প্যারালাল সার্কিট সম্পর্কে ক্লিয়ার একটা ধারণা অর্জন করলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বুঝতে পেরেছো কি? ওকে, থ্যাংক ইউ। তাহলে এখন আমি ভেক্টর চিত্র আমি যখন আঁকবো তখন একটা হরিজন্টাল একটা ভার্টিক্যাল লাইন এঁকে নিলাম এবং এটাকে ক্রস যেখানে সেখানে আমি মূল বিন্দু 0 ধরে নিলাম। তাহলে এটা অবশ্যই রেফারেন্স লাইন। তাহলে প্যারালাল সার্কিটে আমি রেফারেন্স হিসাবে কি ধরবো দেখে নেই, ভোল্টেজ ধরবো। কারণ প্যারালাল সার্কিটের ভোল্টেজ সমান থাকে, এই জন্য প্যারালাল সার্কিটে রেফারেন্স হিসাবে আমি ভোল্টেজ ধরবো। আর সিরিজ সার্কিট আমি কি ধরেছিলাম, কারেন্ট, কারণ সিরিজ সার্কিটে কারেন্ট সমান থাকে। কিন্তু প্যারালালে কিন্তু আমি ভোল্টেজ রেফারেন্স ধরে নেব। এটা অবশ্যই তোমরা বুঝে নিয়েছ। তাহলে I1 কারেন্টটা যেহেতু এটা ইন্ডাকটিভ লোড, তাহলে এই কারেন্টটা ল্যাগিং হবে। তাহলে ভোল্টেজের সে পিছনে হবে, দেখে নেই, এটা হলো I1, কারেন্টের মান হলো I1 এবং অ্যাঙ্গেলটা হলো θ1 ডিগ্রি। ভোল্টেজের সে নিচে ল্যাগিং কেন হলো, কারণ এটা ইন্ডাকটিভ লোডে কারেন্টটা কিন্তু ল্যাগিংই হয়। আর দ্বিতীয় শাখায় আছে ক্যাপাসিটিভ সার্কিট। তাহলে এটা কারেন্ট হবে I2। তাহলে I2-র কারেন্টটা কী হবে, অবশ্যই লিডিং হবে, দেখে নেই। I2 কারেন্টটা, এটার অ্যাঙ্গেল θ2 ডিগ্রি। তাহলে এটা ভোল্টেজের উপরে, তাহলে এটা লিডিং কত ডিগ্রি, θ2 ডিগ্রি লিডিং। আমি জানি না কত ডিগ্রি, মান অঙ্ক করলে আমরা বুঝে নেব। এখন টোটাল কারেন্টটা আমরা বের করতে হবে ভেক্টর চিত্রে। তাহলে I2-র প্যারালালে একটা এঁকে নেই, I1-এর শেষের থেকে I2-র প্যারালালে এঁকে নিলাম এবং I2-র শেষের থেকে I1-এর প্যারালালে একটা এঁকে নিলাম। তাহলে দুইটার প্যারালাল এই বিন্দুতে কানেকশন হয়েছে। এখন এটার থেকে আমি মূল বিন্দুতে যে কারেন্টটা পাবো সেটা হলো টোটাল কারেন্ট, দেখে নেই। এই যে আমি এই যে লাইনটা পেলাম, এটা হলো টোটাল কারেন্ট। এটা হলো I মানে হলো আমি I1 প্লাস I2 দুইটার যোগফল বললেও হবে। তাহলে এটার অ্যাঙ্গেলটা θ ডিগ্রি, যেহেতু ভোল্টেজের উপরে, তাহলে এই সার্কিটটা লিডিংয়ে আচরণ প্রদর্শন করতেছে, যেহেতু কারেন্টটা ভোল্টেজের চেয়ে ওপরে, টোটাল কারেন্টটা, তাহলে লিডিংয়ের আচরণ করতেছে। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো শিক্ষার্থীবৃন্দ। তাহলে আমরা নেক্সট স্লাইডে চলে যাই। এখানে আছে আর রেক্ট্যাঙ্গুলার ও পোলার ফর্মে এসি প্যারালাল সার্কিটের অ্যাডমিটেন্স ও কারেন্টের হিসাব। এটা একটা খুব ইম্পর্টেন্ট একটা প্রমাণ, কিভাবে আমি অ্যাডমিটেন্স বের করব বা কিভাবে আমি প্যারালাল সার্কিটের কারেন্ট বের করব। এটাও খুব ইম্পর্টেন্ট একটা টপিকস, তোমরা ভালো করে দেখে নাও।
তাহলে যেহেতু প্যারালাল সার্কিট বলেছে, আমি একটা প্যারালাল সার্কিট এঁকে নিলাম। একটা শাখায় দেখালাম RL লোড, আর একটা শাখা দেখালাম RC লোড, এবং ঠিক আগেরটার মতো আমি প্যারালাল সার্কিট এঁকে নিলাম। তাহলে প্যারালাল সার্কিট আঁকা কারো কোনো সমস্যা আছে কি প্রিয় শিক্ষার্থীবৃন্দ? ওকে, নাই। তাহলে এই শাখার এই শাখার প্রথম শাখা যদি আমি ধরি RL শাখা, তাহলে এখানে আমি ইম্পিডেন্সের সূত্র কি পাবো? আমরা আগে দেখিয়েছি। এটা রেক্টেঙ্গুলার ফর্মে যদি লিখি তাহলে কী হবে? R প্লাস জে অফ এক্সেল, অবশ্যই প্লাস জে অফ এক্সেল। তাহলে অ্যাডমিটেন্স কী হবে? অ্যাডমিটেন্স আমরা জানি যে ইম্পিডেন্সের উল্টা, তাহলে অ্যাডমিটেন্সটা হবে 1/ZL। এই শাখার ইম্পিডেন্সটা আমরা ধরে নিয়েছি ZL, টোটাল ইম্পিডেন্স হলো এই শাখার ZL ধরে নিয়েছি। তাহলে আমি 1/ZL, এখন আমি মান বসেছি 1/ZL। ZL মানে কি? এই যে আমি দেখেছি R প্লাস জে অফ এক্সেল। এখন নিচের মানটা যেহেতু R প্লাস জে অফ এক্সেল, তাহলে এই R মাইনাস জে অফ এক্সেল দ্বারা উপরে নিচে আমি গুণ করে দিলাম। একই জিনিস যদি আমি উপরে নিচে গুণ করে দেই তাহলে মানের কোনো পরিবর্তন হয় না। কেন আমি এটা করলাম? কারণ আমার কিছু টেকনিক, কিছু মানটা বের করার জন্য, অ্যাডমিটেন্সের মানটা বের করার জন্য এখানে কমিয়ে একটা মান বের করার জন্য। তাহলে নিচেরটা সূত্র দেখো, A প্লাস বি ইন্টু A মাইনাস বি। এটাকে যদি আমি A ধরি, এটাকে যদি B ধরি, তাহলে A মাইনাস বি ইন্টু A প্লাস বি। তাহলে এর সূত্র হলো A স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওকে, উপরে কোনো পরিবর্তন নেই, নিচেরটা R স্কোয়ার করলে R স্কোয়ার। এখন এখানে একটু বোঝার বিষয়, তোমরা দেখে নাও, জে স্কোয়ার আর এটাকে যদি ভাঙিয়ে দেয় XL স্কোয়ার। জে স্কোয়ারের মান হলো -1। আমরা জানি জে স্কোয়ারের মান -1, তাহলে এতটুকুর মান যদি -1 হয় তাহলে -1 মাইনাস মাইনাসে প্লাস, এটার মান 1, তাহলে 1 দ্বারা এটার গুণ করলে XL স্কোয়ার হয়। এখন এটাকে দুইটা পার্ট করে নিলাম, একটা R বাই নিচের অংশ মাইনাস জে XL বাই নিচের অংশ, দুটাকে আলাদা আলাদা করে নিলাম। এই পার্টটার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ কি এর পার্টের মধ্যে কোনো জে নেই, অর্থাৎ কোনো উলম্ব উপাদান নেই, কিন্তু এই পার্টটার মধ্যে জে আছে। তাহলে এটা হলো আনুভূমিক উপাদান। তাহলে আনুভূমিক উপাদান, অ্যাডমিটেন্সের আনুভূমিক উপাদানটা হলো কন্ডাক্টেন্স জি, এটাকে জি দ্বারা প্রকাশ করা হয়, মাইনাস মাইনাস। আর উলম্ব উপাদানকে বলা হয় সাসেপ্টেন্স, এটাকে বি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে অ্যাডমিটেন্সের দুইটা উপাদান, একটা হলো কন্ডাক্টেন্স, একটা হলো সাসেপ্টেন্স। তাহলে এখানে আমরা মাইনাস পেয়ে গেলাম। ওকে, তোমরা বুঝতে পেরেছ? তাহলে এই যে শাখা, ইন্ডাকটিভ শাখা, অর্থাৎ এই যে উপরের যে শাখাটা, এই শাখার তাহলে কারেন্ট কী হবে? কারেন্ট আমরা যদি ধরেছি IL, তাহলে IL ইজ ইকাল টু কি? V ইন্টু 1/Z। ওই ওহমের সূত্রটা, মানে I এর সূত্র কি? কারেন্ট ইজ ইকাল টু কি? V/Z। এখন জেডটাকে একটু এই কায়দা লিখেছি 1/Z। আর 1/Z মানে কি? YL। 1/Z মানে ইম্পিডেন্সের বিপরীতটা হলো অ্যাডমিটেন্স। তাহলে IL এর মান কি পেলাম? V ইন্টু YL। ক্লিয়ার? প্রথম শাখার যে অ্যাডমিটেন্সটা পেলাম YL এটা, এবং কারেন্টটা যে পেলাম V ইন্টু YL, তোমরা বুঝতে পেরেছ? এখন দ্বিতীয় শাখা, এই দ্বিতীয় শাখা মানে ক্যাপাসিটিভ শাখা। তাহলে ক্যাপাসিটিভ শাখার ইম্পিডেন্স কী হবে? ZC। তাহলে R মাইনাস জে অফ XC, এটা কি হলো? এটা হলো মাইনাস হলো, এটা মাইনাস হলো। মাইনাস কেন হলো? কারণ ক্যাপাসিটিভ শাখার, তাহলে R মাইনাস জে অফ XC আমরা জানি। তাহলে অ্যাডমিটেন্স সূত্র কি? 1/ZC, আগের মতো। তাহলে 1/ZCর মান বসালাম এই যে, তাহলে নিচের অংশ মাইনাস আছে, তাহলে প্লাস দ্বারা গুণ করবো এখানে। তাহলে নিচেরটা A মাইনাস বি ইন্টু A প্লাস বির সূত্র হলো তাহলে A স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওকে, তাহলে এটা স্কোয়ার করলে R স্কোয়ার, আর জে স্কোয়ার মানে -1, -1 হচ্ছে প্লাস, তাহলে আমার XC স্কোয়ার আগেরটার মতোই, শুধু এখানে গুণ করে, এখানে মাইনাস আছে দেখে এখানে প্লাস দ্বারা গুণ করেছি। তাহলে এটাকে আলাদা করে নেই, তাহলে R বাই এই অংশ প্লাস জে XC বাই এই অংশ। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ?
তাহলে এই পাশে হলো অ্যাডমিটেন্স ওয়াইসি, মানে ক্যাপাসিটিভ শাখার অ্যাডমিটেন্স। তাহলে এটাকে আনুভূমিক উপাদানকে আমরা বলি কন্ডাক্টেন্স, তাহলে জেসি। আর উলম্ব উপাদানকে বলি সাসসেপ্টেন্স, তাহলে বিসি। ওকে, তাহলে কারেন্টটা কী হবে? কারেন্ট ইজিক্যালটা হবে ওই যে ওহমের সূত্র ভি বাই জেড, মানে 1/z ভি ইন্টু ওয়াইসি। তাহলে আমি কারেন্ট কী পাবো? টোটাল কারেন্ট পাবো এই ইন্ডাকটিভ শাখার কারেন্ট এবং ক্যাপাসিটিভ শাখার কারেন্ট যোগফল। আর ইন্ডাকটিভ শাখার কারেন্ট আমি দেখিয়েছি ভি ইন্টু ওয়াইএল, আর ক্যাপাসিটিভ শাখার কারেন্টটা ভি ইন্টু ওয়াইসি। তাহলে এখানে যদি ভি কমন নেই তাহলে হয় ওয়াইএল প্লাস ওয়াইসি, অর্থাৎ ইন্ডাকটিভ শাখার অ্যাডমিটেন্স এবং ক্যাপাসিটিভ শাখার অ্যাডমিটেন্স। তাহলে এই দুইটার যোগফলটাকে আমরা টোটাল অ্যাডমিটেন্স ধরেছি। তাহলে আই সূত্র কী পেলাম? ভি ইন্টু ওয়াই। ওকে, তোমরা বুঝতে পেরেছ? তার আরএল, আরসি এবং আরএলসি সিরিজ এবং প্যারালাল সার্কিট সম্পর্কিত সমস্যার সমাধানের সূত্রসমূহ তোমাদের আগে কিছু আলাপ করছি, তারপরে দেখে নাও। এক্সএল মানে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স সূত্র হলো 2πfl, এককটা ওহম। ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স মানে এক্সি 1/2πfc ওহম। ইম্পিডেন্স জেটের সূত্র হলো আর প্লাস জে অফ এক্সএল, এটা একক ওহম। ইম্পিডেন্সের সূত্র যদি আরসি সার্কিট থাকে তাহলে আর মাইনাস জে অফ এক্সি। ইন্ডাকটিভ সার্কিট যদি থাকে অর্থাৎ আরএল শাখা যদি থাকে তাহলে আর প্লাস জে অফ এক্সএল। যদি আরসি নিয়ে অঙ্ক থাকে তাহলে আর মাইনাস জে অফ এক্সি। যদি ইম্পিডেন্স যদি আর এল সি তিনটা নিয়ে থাকে অঙ্ক তাহলে আর প্লাস জে অফ এক্সএল মাইনাস এক্সি, ইম্পিডেন্সের একক ওহম। কারেন্টের সূত্র আই ইজিক্যাল টু ভি বাই জেড, তাহলে 1/z আমরা ভি ইন্টু ওয়াইও লিখতে পারি, অ্যাম্পিয়ার। মোট ভোল্টেজ ভি ইজিক্যাল টু আই জেড, মোট পাওয়ার পি ইজিক্যাল টু ভিআই কস থিটা, এটাকে আমরা প্রকৃত পাওয়ার বলবো। সক্রিয় পাওয়ার কিউ ইজিক্যাল টু ভিআই সাইন থিটা, আর আপাত পাওয়ার এস ইজিক্যাল টু ভিআই, একক হলো ভিএ। রেজিস্টিভ ড্রপ ভিআর ইজিক্যাল টু আইআর, ইন্ডাকটিভ ড্রপ ভিএল ইজিক্যাল টু আইএক্সএল, ক্যাপাসিটিভ ড্রপ ভিসি ইজিক্যাল টু আইএক্সি। ওকে, সূত্রগুলি তোমরা নেক্সট ক্লাসে অঙ্ক করার সময় কাজে লাগবে। এখন ক্যালকুলেটর ব্যবহার, এমএস ক্যালকুলেটর ব্যবহার, পোলার থেকে রেক্ট্যাঙ্গুলার কীভাবে নিবা আমি একটা এক্সাম্পল দেখিয়ে দিয়েছি। তাহলে কীভাবে নিবা, এটা একটা পোলার ফর্ম আছে, এটাকে যদি রেক্ট্যাঙ্গুলার নিতে চাই তাহলে শিফট দিতে হবে, তারপরে মাইনাস সাইন দিতে হবে। মাইনাস সাইন দিলে একটা রেক্ট্যাঙ্গুলার লেখা উঠবে, তারপরে প্রথম মানটা লিখতে হবে এই যে 5, তারপর একটা কমা চিহ্ন দিতে হবে, ক্যালকুলেটরে কমা চিহ্ন আছে। তারপরে আমার ওই যে পরের অ্যাঙ্গেলটা, পরের মানটা দিতে হবে 60, তারপরে ফার্স্ট ব্র্যাকেট কমপ্লিট করতে হবে, ইকুয়াল দিতে হবে। ইকুয়াল দিলে আমার রেক্ট্যাঙ্গুলার ফর্মের প্রথম মানটা আসবে যে 2.5। তারপরে আরসিএল দিয়ে 10 দিতে হবে, তাহলে আমার পরের মানটা হবে। পরের মানটা কি আসবে? 4.33, অর্থাৎ যে 4.33। আর যদি রেক্ট্যাঙ্গুলার থেকে পোলার নেই, যেমন এই মানটা রেক্ট্যাঙ্গুলার, এটাকে যদি আমি পোলারে নিতে চাই তাহলে আমি প্রথমে ক্যালকুলেটরে শিফট দিব, শিফট দিয়ে আমি প্লাস চিহ্ন দেবো। প্লাস চিহ্ন দিলে এখানে একটা পোল লেখা উঠবে, পোল মানে আমি পোলারে নিতেছি। তারপরে এই রেক্ট্যাঙ্গুলারের প্রথম মানটা নেব 2.5, তারপরে আমি কমা চিহ্ন দেব। কমা চিহ্ন দেওয়ার পর আমি এই দ্বিতীয় মানটা লিখব 4.33। ওকে, তারপরে আমি ফার্স্ট ব্র্যাকেট দ্বারা কমপ্লিট করব, তারপরে আমি ইকুয়াল দেব, সমান চিহ্ন দেব। সমান চিহ্ন দিলে আমার এই যে দ্বিতীয় মানটা আসবে, ইকুয়াল চিহ্ন দিলে আমার প্রথম মানটা আসবে, পোলারের প্রথম মানটা আসবে। আর আরসিএল 10 দিলে আমার পোলারের দ্বিতীয় মানটা আসবে, অর্থাৎ আমার এই রেক্ট্যাঙ্গুলার থেকে পোলারের মান চলে আসলো। তাহলে তোমরা এটা বাসায় প্র্যাকটিস করবে, কারণ নেক্সট ক্লাসে আমরা অঙ্ক করব, তখন এই জিনিসগুলো তোমাদের কাজে লাগবে। ওকে, পাঠ মূল্যায়ন আমরা মূল্যায়ন করতে পারি, সেটা হলো ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স বলতে কী বোঝো? ইন্ডাকট্যান্সের কারণে কারেন্ট চলাচলে প্রদত্ত বাধাকে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স বলে। তারপরে আমার পরের সিরিজ সার্কিটে ভেক্টর চিত্র কাকে রেফারেন্স ধরা হয়? আমরা বলেছি কারেন্টকে, কেন সিরিজ সার্কিট কারেন্ট সমান থাকে। প্যারালাল সার্কিটের ভেক্টর চিত্রে কাকে রেফারেন্স ধরা হয়? ভোল্টেজকে। কেন? কারণ প্যারালাল সার্কিটে ভোল্টেজ সমান থাকে।
আর একটা জিনিস আমরা নিয়ে এসেছি, সেটা হলো 2.5 মাইক্রোফ্যারাড সমান কত ফ্যারাড। 2.5 মাইক্রোফ্যারাড সমান 2.5 ইন্টু 10 ইনভার্স 6 ফ্যারাড। তারপরে এই চিত্রটা কোন ভেক্টরের কারেন্ট যেহেতু রেফারেন্স ধরছি, তাহলে সিরিজ সার্কিট, তাহলে এটা পেলাম ভিআর, তাহলে আর আছে, এক্সএল আছে, এক্সি আছে, তাহলে আর এল সি সিরিজ সার্কিট, এবং যেহেতু দুইটা সমান তাহলে এক্সএল ইজ ইকাল টু এক্সি। তাহলে আমি বাড়ির কাজ দিলাম, আর এল সি প্যারালাল সার্কিটের চিত্র ও ভেক্টর চিত্র অঙ্কন করো, আর এল সি সিরিজ সার্কিটের চিত্র ও ভেক্টর চিত্র অঙ্কন করো। আর এল সি সিরিজ সার্কিট হতে কীভাবে মোট ভোল্টেজ, ইম্পিডেন্স ও কারেন্ট বের করা যায় চিত্র সহ লেখো। রেক্ট্যাঙ্গুলার ও পোলার ফর্মে এসি প্যারালাল সার্কিটের অ্যাডমিটেন্স হিসাব নির্ণয় করো। আরএলসি সিরিজ ও প্যারালাল সার্কিটে কাকে রেফারেন্স ধরা হয় এবং কেন, এই বাড়ি কাজগুলো তোমাদের ক্লাস টিচারকে দেখাবে। এবং আগামী ক্লাসে আলোচ্য বিষয় ইম্পর্টেন্ট আরএল, আরসি এবং আরএলসি সিরিজ ও প্যারালাল সার্কিটের সমস্যার সমাধান করব। তোমরা আগামী ক্লাসে অবশ্যই আমার সাথে থাকবে। এই ভিডিওটি পুনরায় দেখতে দক্ষতা বাতায়ন বা www.skills.gov.bd ওয়েবসাইটে ভিজিট করবে। সেই পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের প্রেজেন্টেশন এখানেই শেষ করছি। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, এই কামনা করছি। থ্যাংক ইউ।